চম্পাবতী, রূপবান যাত্রা, বনবিবি যাত্রা। এটা হলো হেতাল বন, এখানেই বেসিক্যালি বাঘ দেখা যায়। আমরা এখন সেখান থেকেই যাচ্ছি। প্রথম কবি হলেন হরিদত্ত, আর মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন বিজয়। বিজয়বাবু বলেছেন, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত, মূর্খে রচিল গীত না জেনে মাহাত্ম্য। মানে এই বিজয়গুপ্ত স্বীকার করেছে যে প্রথমে মনসামঙ্গল কাব্য রচনা করেন হরিদত্ত, ওর একজন কানা ছিল তাই কানা হরিদত্ত। তারপরে বললেন মূর্খে রচিল গীত না জেনে মাহাত্ম্য, মানে মূর্খ বলে ভৎসনা। তারপরে উনি বলতে চাইলেন, আমি এটা বলছি এটা সঠিক, আমি এটা বলছি এটা সঠিক। তেমনি মোহাম্মদ খাদের তিনি বলছেন যে যা কাব্য করেছে করেছে, আমি যেটা বলছি এটাই সঠিক। তাই আমি মোহাম্মদ খাদের থেকে আপনাদের বড় গল্প অধৈর্য হবে না, না না তবেই হবে। অধৈর্য হচ্ছি না, গল্প শুনতেই তো এসছি। ইব্রাহিম ফকির নামে একজন ফকির বাস করতেন। এই ফকিরের স্ত্রীর নাম ছিল ফুলবিবি। অনেকদিন বিয়ে হয়েছে, কোনো ছেলে মেয়ে হয় না, তা বিভিন্ন দরগায় দরগায় মানুষ করে করে বেড়াচ্ছে। দরগা বোঝেন তো, পীরের দরগা। তো একজন ফকির তাকে বললেন যে আপনি নবী হযরত মুহাম্মদের গোরস্থানে যান। গোরস্থান বোঝেন তো, কবরস্থান। ওইখানে যে যা প্রার্থনা করে তার প্রার্থনা বলবেন। তারা এই ফকির গেলেন, ওখানে যে নামাজ পড়ে রাত্রি যাপনে যাও, তাহলে তোমার কি বলতে হবে? এই কথা এসেছে। ফুলবিবিকে বললেন যে ফুলবিবি এরকম কথা, তোমার তো কোনো ছেলে মেয়ে হবে না, অথচ আমার এই বিষয় সম্পত্তি রক্ষা করতে হবে, আমার বংশ রক্ষা করতে হবে, তা তুমি আমার দ্বিতীয়বার বিয়ের অনুমতি দাও। এখন কোন মেয়ে শখ করে দ্বিতীয়বার বিয়ে করে ঝামেলা করতে চায়? কিছুতেই রাজি নয়। অনেক বোঝানোর পরে শর্ত দিয়ে রাজি হলো। শর্ত কি শর্ত? আমি যখন যা বলবো সেইটা যদি শোনো এবং আমার কথা রাখো, তাহলে আমি তোমার শর্তে রাজি আছি। বললে হ্যাঁ ঠিক আছে, তাই হবে। এরপরে তিনি জলিল ফকিরের মেয়ে গোলাল বিবিকে বিয়ে করেন। এই গোলাল যখন সন্তান সম্ভবা হলেন, সেই সময় ফুলবিবি বললেন, ফকির তুমি কথা দিয়েছিলে আমি যা বলবো তাই শুনবে, আমি যা বলবো তাই করবে। আমি বলছি এখন এই গোলালকে এমন কোনো হিংস্র জন্তু জানোয়ারের জঙ্গলে ফেলে রেখে এসো যেখান থেকে কোনোদিন না ফেলে। আমি ওর আর ওর বাচ্চা কাচ্চার মুখ দেখতে চাই। ব্যাস। তখনকার লোকেরা নাকি একটু কথা রক্ষা করতো, সত্য ভঙ্গ হবে বলে। তাদের আইন ফকির নানানভাবে তাকে বোঝাতে চাইলেন, বললেন বিষয় সম্পত্তি সব তোমাকে দিয়ে দিচ্ছি। বললো আমি এটা কিছু চাই না, আমি চাই ও আর ওর ছেলে পুলে যেন কোনো মতে আমার চোখের সামনে না বানাও, মনে বানাও। তাই কথা রক্ষার জন্য ইব্রাহিম ফকির গোলালকে বললেন, গোলাল এখানে তো তোমাকে কেউ ভালো চোখে দেখবে না, চলো আমি তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাবো। কোন মেয়ে এই সময় বাপের বাড়ি যেতে চায় না? তো গোলাল রাজি হয়ে গেল। উনি এই মানে বাপের বাড়ি নিয়ে যাওয়ার ছল করে সে গভীর বনের মধ্য দিয়ে এরপরে গোলাল বলছে, এই ব্যাপারটা কি তোমার? তুমি তো আমাকে বললে বাপের বাড়িতে নিয়ে যাবে, তার বনের মধ্যে কেন ঘোরাল? তখন ইব্রাহিম ফকির দেখলেন গোলাল আমাকে তো সন্দেহ করতে শুরু করেছে, এখন যদি না বোঝাতে পারি তাহলে তো আমার পাঁচ ছাড়বে না, আমি আর ফেলে যেতে পারবো না। তাই বললো, শোনো গোলাল, আমি এই বনে অনেক পীর পয়গম্বর লাগবে, আমি তাদের সন্ধান করতে করতে যাচ্ছি, কারণ আমাদের বাচ্চাটা হয়েছে তাদের আশীর্বাদ। তো আমি তাদের খোঁজ করতে করতে যাচ্ছি, ঠিক সময় বলবো। গোলাল বললো, তা ভালো কথা, আমি অনেক দিন ধরে তো মনের মধ্যে ঘুরছি, ভালো খাওয়া পাচ্ছি না, বিশ্রাম করতে পারছি না, আমি কিছুদিন বিশ্রাম করে নিই, তারপরে যাবো। এই বলে সে একটা বড় গাছের নিচে ঘুমিয়ে পড়লো, আর সুযোগ খুঁজে ইব্রাহিম ফকির ফেলে রেখে পারি। সন্ধ্যার কাছাকাছি যখন জন্তু জানোয়ারেরা কিচিরমিচির করে, পাখিরা কিচিরমিচির করতে করতে বাসায় এই হেতাল বন এই ওইখান থেকে শুরু হয়েছে গেল সন্ধ্যার কাছাকাছি, আর এই এইখানে শেষ। আর না পেয়ে কান্নাকাটি শুরু। মাঝে কিছু কিছু আছে। বরখান গাছ। আবার একটু সাইড গল্পে যেতে হবে। সেখানকার সাহেব ছেলে হচ্ছেন গাজী।